কাকু আমাকে ফাঁকা বাসায় একা পেয়ে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। তাই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি তোমাদের সেনহা আপু। আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটি শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওর শেষ আমার নাম্বার দেয়া থাকবে। আজকের গল্পটি আমার স্বামীর মুখেই শুনুন। একটি সম্ভ্রান্ত পরিবারের চাকরিওয়ালা ছেলে আমি। আমার এক ভাই আর বাবা মা, এই নিয়েই আমাদের পরিবার। কাজের সূত্রে গ্রাম থেকে শহরে চলে আসতে হয় আমার, আর তারপরেই বাবা মায়ের পছন্দে বিয়ে হয় আমার জোনাকির সাথে। প্রথম দেখাতেই ভালো লেগেছিল আমি, যদিও বিয়েটা আমাদের অ্যারেঞ্জ ম্যারেজেই হয়। তবু ওকে যেন বেশি ভালোবেসে ফেলেছিলাম বিয়ের কয়েক মাস আগে থেকে। আর জোনাকি ওর নিজের স্বতঃস্ফূর্ত চেষ্টা দিয়ে আমাদের সংসার জীবনকে যেন সুখী করে তুলেছিল। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক অবান্তর ঘটনা, যা আমি কখনো ভাবতেই পারিনি। আমার চাকরিটা হয়েছিল মুম্বাই থেকে একটু দূরে, আর সেখানেই সৌভাগ্যবশত আমার বাবার এক কাকার ভিটে বাড়ি ওখানেই ছিল। আমার ওই কাকা বিয়ে করেনি। উনি বাংলাদেশে বেশিরভাগ সময়টায় থাকেন, আর মাঝে মাঝে এই বাড়িতে বেড়াতে আসেন। বাংলাদেশে নাকি ওনার অনেক টাকার ব্যবসা। আমিও অনেক দেখেছি আমাদের বাড়িতে ওনাকে আসতে। তাই আমি যখন ওইখানে চাকরিটা পেলাম তখন আমার কাকা নিজে আমাকে ওই বাড়িতে থাকার জন্য বললেন। এতে আমারও অনেক সুবিধা হলো, কারণ মুম্বাই বাজারে একটা ঘর যে কতটা দুর্লভ তা বলে বোঝাবার নয়। জোনাকিকে প্রথম বিয়ে করে যেদিন ওই বাড়িতে নিয়ে গেছিলাম সেদিনও বাড়িটা দেখে অনেক খুশি হয়ে গেছিল। বাড়িটি 2 তলা, নিচের দিকে 2টো রুম, একটা কিচেন ও অন্যটি গেস্ট রুম, আর বসার জন্য মাঝখানে প্রশস্ত জায়গা, আর দোতলায় 2টি রুম ও বাদিকে সুন্দর খোলার বেলকনি, যেখানে প্রতিদিন সকালে আলো আলোকিত হয়ে সূর্যকে উপভোগ করা যায়। এবার আসল ঘটনায় আসা যাক। জোনাকি ও আমার বিয়ের প্রায় 6 মাসের মাথায় ওই কাকা এলেন ভারতে। আমি নিজে গিয়ে এয়ারপোর্ট থেকে উনাকে পিক করতে গেলাম। অনেকদিন বাদে দেখলেও কাকুকে চিনতে অসুবিধা হলো না আমার। আমার মতো হাইটের ফিট দেখে মনেই হয় না বয়স 50-এর উপরে। মাথায় কাঁচা পাকা চুল অল্প অল্প আছে, কান দুটো খাড়া খাড়া, আর ঠোঁটের কোণে সবসময় একটা হাসি লেগে থাকে। গায়ের রং একটু চাপা, কিন্তু উনার এই বয়সেও এত এনার্জি যে আমাদের মতো ছেলেদের কেউ হার মানাবে। শুনেছি উনি নাকি এক সময় বাংলাদেশের আর্মিতে ছিলেন এবং এখনও তিনি খাওয়া দাওয়া সঠিক সময়ে করেন, তাই এরকম নিজেকে মেনটেন করতে পেরেছেন। কাকাবাবুকে বাড়িতে নিয়ে আসলাম আমি। রাস্তায় নানান কথা বলতে বলতে কাকাবাবু আর আমি প্রায় বন্ধুর মতন হয়ে গেলাম। বাড়িতে এসে গ্যারেজে গাড়িটা রেখে বেল চাপতেই জোনাকি দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই জোনাকির মুখটা দেখে উনি অবাক হয়ে গেলেন। এবার একটু জোনাকির বর্ণনাটা দিই। নিজের বউ বলে বলছি না, এমন পরিষ্কার মেয়ে গ্রামে গঞ্জে ও যে থাকতে পারে সেটা জোনাকিকে না দেখলে বোঝা উপায় নেই। হাইটে আমার থেকে ছোট হলেও ওর মায়া যে কোনো ছেলেরই নজর কাটবে। ওকে নিয়ে বাজারে, শপিং মলে, সিনেমা হলে, এমনকি সমুদ্র সৈকতে ঘুরতে গেলে একটাই এই সমস্যা যে প্রতিটা ছেলে বুড়ো সবাই তাকিয়ে থাকত ওর দিকে। যাই হোক, আমার ওই কাকার জোনাকিকে দেখে থমকে যাওয়ার কারণটা আমি ওনার চোখ দেখেই বুঝতে পেরে গেছি। নিজেকে কোনো মতে সংযত রেখে আমি কাকুকে বললাম, এই যে তোমার বৌমা। জোনাকি তখন কাকুর পায়ে প্রণাম দিল এবং হাসতে হাসতে বলল, কেমন আছেন কাকু, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কাকুর দৃষ্টি তখনও জোনাকির উপর ছিল। কোনো মতে সামলে নিয়ে তিনি বললেন, ভালো আছি বৌমা, তোমাকে দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। যাক, ছেলেটা তাহলে দেখে শুনে বৌমা নিয়ে এসেছে। জোনাকি এবার একটু লজ্জা পেয়ে হাসল। কাকু তখন বলল, বৌমাকে প্রথম দেখলাম কিছু দেব না বলতে বলতেই গলা থেকে মোটা একটা সোনার চেইন বের করে জোনাকির হাতে দিয়ে বলল, এটা পরে নাও মা। তোমার জন্য কিছু আনতে পারিনি তো, এই কদিন থাকব তোমাদের বাড়ি, তখন তোমাকে কিছু বানিয়ে দেব। জোনাকি ও আমি দুজনেই দেখলাম কাকুর দেওয়া সোনার চেইনটার দাম কিছু না হলেও 80-90 এর নিচে নয়, আর আরও বানিয়ে দেবে। মেয়েরা উপহার পেলে কত খুশি হয় সেটা আর বলে বোঝানো দরকার হয় না, তেমনটাই হল জোনাকির সাথেও। খুশিতে আমার বউ কাকুকে বলল, এটা তো আপনারই বাড়ি, আপনি যতদিন ইচ্ছা এখানে থাকবেন, আপনার সেবা করতে পেরে আমরা খুশি হব। কাকু এবার হাসতে হাসতে বলল, এই তো আমার বৌমার মনটা খুব বড়, আমি সত্যিই খুশি হয়েছি। উপরের 2টো রুমের একটাতে আমরা থাকি, আর একটা খালি থাকে, ওটাকে আজ সকালে পরিষ্কার করে জোনাকি গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছে কাকুর জন্য। ঘরেই কাকুকে নিয়ে সবকিছু গুছিয়ে দিয়ে ব্যাগপত্র তুলে আমি নিচে এলাম। নিচে এসে দেখি চেনটাও গলায় পরে নিয়েছে। আমিও খুব খুশি হলাম এটা জেনে যে কাকু ওনার বৌমাকে পছন্দ করেছে। কাল রাতে গ্রামের বাড়িতে বাবা মার সাথে কথা বলে কাকুর কথা বলতেই উনারা বলেছিল কাকুকে যদি খুশি রাখা যায় তবে সেটা আমাদের পক্ষে লাভজনক হবে।
এমনিতেই এখন কাকুর আগে পিছে কেউ নেই, কাকুর এত বড় সম্পত্তি, তার উপর ভারতীয় না কেউ বলতে শুধুমাত্র আমরা। তাই এবার যদি আমরা উনাকে খুশি রাখতে পারি তবে হয়তো এই বাজারে এই জমির সহ বাড়িটা যদি আমাদের নামে লিখে দেয় তবে তো আর পায় কে? আর টাকা পয়সা তো রয়েছেই। এই কথাটাই কালকে আমার বাবা মা কয়েকবার আমার আর জোনাকির কানের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে বলেছে। যে করেই হোক কাকুকে কোনো মতে খুশি রাখতে হবে। রাতের খাবার খাওয়ার পর কাকু আমাকে উনার ঘরে ডাকলেন। আমি যেতেই একটা প্রশ্ন করলেন তিনি একটু ইতস্তত করতে করতে। বললেন, তোদের ঘরে কি কোনো কাজের লোক নেই? আমি বললাম, না, আমাদের ঘরের কাজ জোনাকি সামলায়, আর এটুকু মাইনেতে এই বাজারে কাজের লোক রাখা অসম্ভব ব্যাপার। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার বৌমা তোমার খুব খেয়াল রাখবে। কাকু বললেন, আসলে ব্যাপারটা তাই নয়, আমার রাতে একটু লাল পানি খাবার অভ্যেস আছে। আমি বললাম, তাতে আর সমস্যা কি, আমি কিনে নিয়ে আসব কাল থেকে। কাকু আবার একটু আমতা আমতা করে বলল, আসলে ব্যাপারটা তাই নয়। ব্যাপারটা হলো, আমার বাড়িতে অনেকগুলো কাজের লোকের মধ্যে একজন কাজের মেয়ে আছে, ওই মেয়েটি আমাকে প্রতি রাতে পানির প্যাক বানিয়ে বানিয়ে দেয়া। আমি এবার পড়লাম এক বড় ঝামেলায়। এই সময় কাজের লোক জোগাড় করা যে কত দুষ্কর সেটা শুধু এই শহরে থাকা পাবলিকরাই জানে, আর তার উপর মেয়ে চাই। কাকুকে কোনোরকমে বুঝিয়ে আমি যখন ঘর থেকে বের হলাম তখন কাকু আমাকে বলল, আজকে আমি আমার আনা বোতল থেকে নিজে বানিয়ে খাচ্ছি, কিন্তু কাল থেকে আমার বানিয়ে দেওয়ার মতো মেয়ে চাই, তুই জোগাড় করে রাখিস ঠিক করে। রাতে জোনাকিকে এই কথাটা বলতেই ও বলল, তোমার এই নিয়ে এত চিন্তা, আমি আছি কি করতে? তোমার খাওয়ার সময় আমি তোমাকে প্যাক বানিয়ে দিই। এবার না হয় তোমার কাকুকেও বানিয়ে দেব। আমি এবার একটু আশ্বস্ত হলাম। পরের দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে কাকুর জন্য বোতল নিয়ে গেলাম। জোনাকি নাকি কাকুকে আগে থেকেই বলে রেখেছিল যে আজকে রাতে ওনার প্যাক বানিয়ে দেবে। কাকু নাকি খুব খুশি হয় জোনাকির কথা শুনে। যথারীতি খাওয়ার পর কাকু উপরে চলে গেলে জোনাকি আমাকে বলল, ওই বোতল দুটো আমার তো যেতে হবে উপরে এখন। আমি আমার বউয়ের হাতে বোতল দুটো ধরিয়ে বললাম, এমন কিছু বলো না যাতে উনি মনে মনে অসন্তুষ্ট হন। জোনাকি বলল, তোমার বউ এমন কোনো কাজ করবে না যাতে তোমার কাকুর অপছন্দ হয়। জোনাকির কথাবার্তা আজ একটু অচেনা লাগছে আমার। কাকুকে দোতলার ঘরে ঘুমাতে দেওয়ার জন্য আমরা নিচের গেস্ট রুমে রয়েছে। প্রায় 10 মিনিট কেটে গেল, জোনাকি আসছে না, আরও 10 মিনিট দেখলাম, তারপর যেন আর ঠিক থাকতে পারলাম না, আমি সোজা দোতলার ঘরের দিকে রওনা দিলাম। দরজায় দেখলাম চেয়ারটায় বসে বসে কাকাবাবু লাল পানি মন দিয়ে মদ খাচ্ছেন, আর অন্যদিকে সোফায় বসে আমার বউ জোনাকি অন্য একটি গ্লাসে ঢালছে। মনে মনে নিজের উপর রাগ হলো, কিসব না মনে মনে আসছিল তখন চিন্তা ভাবনা। আমি ভাবলাম যাই নিচে গিয়ে শুয়ে থাকি, কিন্তু ঠিক তখনই কাকাবাবু আমার বুকে বললেন, বৌমা, আজ তোমাকে যে মালাটা দিয়েছিলাম সেটা কি পরেছ? জোনাকি তখন উত্তর দিল, হ্যাঁ কাকাবাবু, এই তো গলায়। কাকু তখন বলল, বৌমা, মালাটা সত্যি খুব মানিয়েছে, কিন্তু তোমার হাতটা খালি, এদিকে আসো তো তোমাকে এই আংটিটা দিয়ে দিই, বলেই নিজের ডান হাতের আঙ্গুলে থাকা আংটিটা খুলে হাতে নিল। জোনাকি তখন গিয়ে কাকাবাবুর সামনে এসে দাঁড়াল। কাকাবাবু আংটিটা জোনাকির হাতে পরিয়ে দিল। আমি ঠিক করলাম ওদেরকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওদের দুজনকে দেখেছি। তাই আমি প্রথমে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, তারপর আবার নিচ থেকে আমার বউ জোনাকিকে ডাকতে লাগলাম, কোথায় তুমি? তোমার কি হয়েছে কাজ? এটা বলতে বলতে সিঁড়িতে আওয়াজ করতে করতে ওদের ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে দেখলাম কাকাবাবুর পাশে সোফায় বসে আছে। আমাকে দেখে বলল, চলো, কাকাবাবুর খাওয়া হয়ে গেছে, উনি এখন ঘুমাবেন। কাকাবাবু আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আজ আমার খাওয়া হয়ে গেছে। আমি আর কিছু না বলে জোনাকিকে নিয়ে নিচে রুমে চলে আসলাম। কিন্তু আমি জোনাকিকে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে যা বলে মনে করেছিলাম আসলে ও সেটা নয়। আমাকে ঘরে ঢুকতেই ও প্রত্যেকটা ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে বলে দিল। আমি একদিকে আশ্বস্ত হলাম যে আর যাই হোক বউ আমার একদম আমার কাছে সত্য। ও আমাকে ভয়ে ভয়ে কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদে দিচ্ছিল। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি যেটা করেছ সেটা আমার আর তোমার ভবিষ্যতের ভালোর জন্যই করেছ। জোনাকি ও নিজের ভুলটা বুঝতে পেরে আমাকে আশ্বস্ত করল যে ও আর নরম হবে না। যাই হোক, পরদিন সকালবেলা আমি অফিস যাবার সময় কাকাবাবু এসে বলল, বৌমাকে বলিস তো আজ আমার পা দুটো একটু মালিশ করে দিতে হবে। বাংলাদেশে আমার ওই কাজের মেয়েটি এসব কাজ করে দেয়। বৌমার যদি অসুবিধা না হয় তবে বৌমাকে বলিস তুই। আমি কাকাবাবুকে বললাম, এতে আর অসুবিধার কি আছে, তুমি নিশ্চিত থেকো। নিজের মন থেকে না চাইতেও আমার এ কথাগুলি বলতে হলো। আমি অফিসে চলে আসার প্রায় 20 মিনিট পর কাকা ডাক দিল আমার বুকে। জোনাকি তখন দোতলায় কাকুর ঘরে গিয়ে দেখল কাকু হেলান দিয়ে বসে আছেন।
কাকু তখন জোনাকিকে বলল, আমি এসে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি তাই না? জোনাকি এবার একটু হেসে উত্তর দিল, আরে না না, এটা আবার কষ্ট হলো নাকি? এটা তো আমার কর্তব্য আপনাকে খুশি রাখার জন্য। কাকাবাবু এবার একটু গম্ভীর হয়ে বলল, কালকে রাতের মতো তুমি তুমি করেই বলো, তুমি আপনি ভালো লাগছে না শুনতে। জোনাকি বলল, ঠিক আছে, তবে তুমি করেই বলছি। তুমি এতই যখন কথা শুনছো, আর একটা কথা শোনো আমার, আর তুমি বললে কি কথা বলো না একবার। জোনাকি কোনো কথা না বলে মালিশ করতে লাগলো ওনার পা। এরপর কাকাবাবু অদ্ভুত আচরণ করতে লাগল। 1 ঘন্টা পর নিচে কলিংবেলের আওয়াজ এল। জোনাকি আর বল, এই দেখেছ, আজ যে শনিবার সে কথা তো আমার মনেই নেই। তোমার ছেলে তো বিকেলে চলে আসবে সেটা আমার মনেই ছিল না। আমি গেটের বাইরে কলিং বেল চেপে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর জোনাকি দরজা খুলে দিল। আমার বউ তখন আমাকে ঘরে নিয়ে গেল এবং দুপুরে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আমাকে খুলে বলল। জোনাকির কথা শুনতে শুনতে অবাক হয়ে গেলাম, কিন্তু যখনই জোনাকির মুখে বাড়ির জমি লিখে দেবার কথা শুনলাম তখন মনে একটা জোর আসলো। আর কিছু না বলে জোনাকিকে আশ্বস্ত করলাম যে ওর ভয় নেই, আমি ওর সাথে আছি। জোনাকিও আমার কথায় নিজেকে খুব হালকা ফিল করল। এদিকে বাইরে দেখি কাকু রেডি। আমাকে বল, হ্যাঁ রে, আমি একটু বাজার থেকে আসছি, বৌমার জন্য একটা বন্ধনী কিনতে হবে। আসলে কালকে কথা দিয়েছি আমি যে বন্ধনী কিনে দেব। আমি তখন অনিচ্ছা সত্ত্বেও কাকুকে বললাম, তার আর দরকার কি কাকু, তুমি আছো এখানে এটাই অনেক। কাকু বলল, তার কি হয়, তোরা থাক, আমি বাজার থেকে নিয়ে আসি, ওটা রাতে আবার বৌমাকে দিতে হবে তো। কথাটা বলতে বলতে মুচকি হেসে দিল কাকু। রাতে কাকাবাবু ফেরার পর দেখলাম কাকাবাবুর হাতে একটা ব্যাগ ও অন্য হাতে কয়েকটা বোতল ও অন্য হাতে একটি জামা কাপড়ের দোকানের ব্যাগ। খাওয়া দাওয়া সেরে কাকু আমাকে বলল, কাকুর নির্ধারিত ওই উকিল তাকে ডাকতে জমি রেজিস্ট্রির ব্যাপারে। আমি মনে মনে খুশি হয়ে কাকুকে অনেক ধন্যবাদ জানালাম। কাকু ও মা বাবার কাছে ফোন করে এই সুখবরটা দিল যে এই বাড়ি জমি আমাদের দুজনের নামে লিখে দেবেন। বাবা মা ওপার থেকে খুব খুশি হয়ে আমাদের বলল এই কদিন কাকুর সেবা যত্ন করার জন্য। আমি তখন মনে মনে হেসে বললাম, শুধু কি সেবায়ত্ন, তোমার বৌমা তো নিজের কাকার শ্বশুরের অনেক সেবা করছে। খাওয়া দাওয়া সেরে কাকু আমাকে বলল, আজ রাতে বৌমা একটু দেরি করেই ঘরে ফিরবে, তুই সারাদিন খেটে কুটে আসিস, তুই ঘুমিয়ে পড়িস, আমি আমার খাওয়া শেষ হলে ওকে তোর ঘরে দিয়ে দরজা বন্ধ করে তবেই যাব আমি। তোর এতক্ষণ জেগে থাকার দরকার নেই, তুই ঘুমিয়ে পড়িস। কাকু একটু আদেশে সুরে কথাটি বলায় আমি আর দ্বিতীয় কোনো কথা বলতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে, তবে কাকাবাবু আমি শুয়ে পড়ব। কাকাবাবু তখন জোনাকির দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। জোনাকি তখন একবার আমার দিকে একবার কাকুর দিকে তাকিয়ে মুচকি হাসল। ঘরের 3 জন মানুষের উদ্দেশ্য একটাই, আর সেই উদ্দেশ্যের কথা 3 জনই জানে, কিন্তু কাকু জানে আমি জানি না, আর আমি আর জোনাকি যা জানি সেটা কাকু জানে না। এক অদ্ভুত সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার সংসারটা রয়েছে এই পরিস্থিতিতে। যাই হোক, খেয়ে উপরে যেতে যেতে জোনাকিকে তিনি বলে গেলেন, তাড়াতাড়ি নিচের কাজকর্ম সেরে উপরে চলে এসো বৌমা। জোনাকির সাথে কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল। উপর থেকে কাকাবাবু বললেন, বৌমা তোমার কাজ হয়নি এখনো? জোনাকি আমার দিকে তাকিয়ে দোতলার দিকে চলে গেল। ঘর থেকে বেরিয়ে জোনাকি সোজা কাকাবাবুর ঘরের দিকে। ঘরে ঢুকে দেখল কাকু হাতে একটা কাপড়ের ব্যাগ নিয়ে বসে আছেন। জোনাকিকে দেখা মাত্রই কাকু এসে জোনাকির হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, আজ তোমাকে এই শাড়িটাই দেখতে চাই বৌমা, তুমি চট জলদি করে এই শাড়িটা পরে আসো পাশের ঘর থেকে। জোনাকি তখন নিজের অবস্থাটা বুঝতে পারল, তাই কোনো রকম কথা না বলে কাকাবাবুর হাত থেকে ব্যাগটা নিয়ে পাশের রুমে চলে গেল। জোনাকি দেরি না করে শাড়ি পরে নিল। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে চিনতে পারল না নিজেকেই। জোনাকি ঘরের লাইটটা বন্ধ করে কাকাবাবুর করে ঢুকল। কাকাবাবু তখন খাটের উপর বসে কিছু একটা করছিল। জোনাকিকে দেখা মাত্রই কাকাবাবু অবাক হয়ে গেল। জোনাকি ঘরের মাঝে কাকাবাবুর সামনে এসে দাঁড়িয়ে তাকে বলল, কেমন লাগছে বলুন আমায়। কাকাবাবু এর কোনো উত্তর দিল না, কারণ তার চোখ তখন তার নব বিবাহিতা বৌমার দিকে আটকে আছে। খুব সুন্দর যে কোনো মেয়ে হতে পারে সেটা হয়তো কাকুর জানা ছিল না। জোনাকি নিজেই বলল, অমন করে তাকিয়ে কি দেখছেন? আগে কখনো শাড়ি পরা মেয়ে দেখেননি? কাকু বলল, জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়ে আমি এই প্রথম দেখলাম বৌমা। আসো, তোমাকে নিজের হাতে আমি বন্ধনীটা পরিয়ে দিই। এটা বলতে বলতে কাকা বাবু মন্ত্রমুগ্ধের মতো জোনাকির কাছে এসে দাঁড়ালো আর বন্ধনীটা পরিয়ে দিল। বন্ধনীটার দাম কম করে না হলেও ৮০-৯০ হাজার টাকার নিচে নয়। জোনাকি এত দামের বন্ধনী আগে হয়তো কখনো দেখেনি। জোনাকি বন্ধনী পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে উঠল। জোনাকি এবার বলল, কাকাবাবু এত টাকা খরচ করার কি কোনো দরকার ছিল?
কাকাবাবু উত্তরে বলল, আমার একটা মাত্র বৌমা, তাকে যদি আমি এটুকু উপহার না দিতে পারি তবে কি রকম বাবা হলাম আমি, বলে জোনাকিকে ধরল। আজ জোনাকির মন খুব খুশি, নতুন শাড়ি, নতুন গয়না, আর কি লাগে একটা মেয়েকে খুশি রাখতে। কাকাবাবু তখন বুঝতে পেরেছে বৌমাকে খুশি করতে সে পেরে গেছে। তাই কাকাবাবু বলল, বৌমা, আজ তোমাকে আমি আরও সুন্দরভাবে তোমাকে দেখতে চাই। জোনাকি হেসে দিল, কিন্তু কিছু বলল না। জোনাকি কাকাবাবুর মনের ইচ্ছাটা বুঝতে পেরে তৎক্ষণিক বলল, না না, আজকে আমি আর সাজতে পারব না। কাকাবাবু বলল, বৌমা, এই বুড়োটার মনের ইচ্ছাকে তুমি পূরণ করবে না? এই তো আর কদিনই আছি তোমাদের এখানে, তারপর তো চলে যাব বাংলাদেশে। আবার কবে আসব, আর আসতে পারবো কিনা তাও কোনো ঠিক নেই। জোনাকি কাকাবাবুকে বলল, ঠিক আছে। কাকাবাবু তখনই কাকাবাবুর চোখগুলো চকচক করে উঠল। কাকাবাবু আর দেরি করল না, অদ্ভুত আচরণ করতে লাগল। জোনাকি সকালবেলায় আমার ঘরে ঢুকতেই আমাকে পুরো গল্প পুঙ্খানুপুঙ্খভাবে বলে ফেল। জোনাকির যে সারারাত ঘুম হয়নি এটা ওকে দেখে বোঝা গেল স্পষ্ট। কারণটা আর না বোঝার কিছুই নেই। অবাক করার ব্যাপার এই যে জোনাকি এসে আমার সামনে শান্তশিষ্ট হয়ে আর পুরো ব্যাখ্যা দিচ্ছে। আসলে গল্পটা পুরো আমি জানলেও ওর মুখ থেকে কাকাবাবুর বর্ণনা শুনতে শুনতে নিজের মাথায় যন্ত্রণা অনুভব করলাম। ঠিক এখানে অবস্থায় আমার কি কর্তব্য, কি করা উচিত, কি বলা উচিত সেটা বুঝতে পারলাম না। যাই হোক, কাকাবাবুর কথাগুলো বলতে বলতেই দরজার বাইরে কলিং বেলটা বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতেই দেখলাম উকিল কাকু। আসলে উকিল কাকু হলো কাকাবাবুর এক প্রিয় বন্ধু, তাই আমার সাথে উনার আলাপ আছে, কিন্তু আমার বুকে উনি দেখেনি। জোনাকি তখনও বেডরুমে বসেছিল। ঠিক সেই সময় উকিল কাকু এক তাকিয়ে কাকাবাবুর উদ্দেশ্যে দোতলা রওনা হলেন। আমি বুঝলাম কাকাবাবুর খুব খেয়াল করেছে জোনাকি আজ তার বিশেষ উপহার পেতে চলেছে। আর সেটা হল এই ঘরটা ও জমিটা কাকাবাবু জোনাকির নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তারই কাজ আজ হবে। সকালের ব্রেকফাস্টের পর আমরা চারজন, মানে আমি, জোনাকি, কাকাবাবু ও উকিল কাকু সবাই বসে বসে একটু গল্প করছিলাম, কারণ আজ আমার অফিসও বন্ধ। উকিল কাকু বলল, আমাকে একদম টুকটুকে বৌমা এনেছিস রে তুই। কাকাবাবু ওনার সব সম্পত্তি দিয়ে দেবে হয়তো, একদিন দেখিস। আমরা সবাই কাকাবাবুর রসিকতায় হেসে উঠলাম। আমি আর জোনাকি একটা সোফায় বসেছিলাম, আরেকটা সভায় কাকাবাবু ও অন্য একটি সিঙ্গেল সোফায় উকিল কাকু বসেছিলেন। কাকাবাবু এবার জোনাকিকে নিজের কাছে ডাকলেন, এদিকে আয়রে আমার পাশে এসে বয়। জোনাকি বাধ্য মেয়ের মতো আমার পাশ থেকে উঠে কাকাবাবুর সোফায় বসল। কাকাবাবু এবার উকিল কাকুকে বলল, দেখ সজল, কাল আমার বৌমাকে এই বন্ধনীটা গিফট করেছি। ঠিক এই মুহূর্তেই জোনাকি হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা সবাই বসো, আমি একটু কিচেন থেকে আসছি। আমাদের তিনজনেরই ঘোর কাটল। কাকাবাবু আমায় বললেন, আরে তুই তো আজ বাজারে গিয়ে আমার কিছু জিনিস আনবি না? আমার বোতল আরও কয়েকটা জিনিস আনার বাকি আছে। আমার তখন মনে পড়ল, ঠিক কাল সকালে কাকাবাবু আমাকে কটা জিনিস আনার কথা বলেছিলেন। আমি বলেছিলাম কাল অফিস ছুটি বাজারে গিয়ে এনে দেব। তাই আমি দেরি না করে একটা ব্যাগ নিয়ে ও নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। শুধু মনে মনে একটা ভাব রয়ে গেল, কেন জানি না মনে হতে লাগল যে কাকাবাবু আমাকে ইচ্ছা করেই বাজারে তাড়াতাড়ি পাঠিয়ে দিল, কারণ সে হয়তো কোনো কিছু আমার আড়ালে উকিল কাকুকে কিছু বলতে চায়। যাই হোক, ৭-৫ না ভেবে আমি বাজারে উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে আমি বেরিয়ে যেতেই কাকাবাবুকে উকিল কাকু বলল, সবই ঠিক আছে রে। তোর এই বাড়িটা তোর বৌমার নামে করে দেওয়ার কারণটা আমি অল্প অল্প বুঝতে পারছি। এটা যদি সত্যি হয় তবে তোর মতন ভাগ্যবান আর দ্বিতীয় কেউ নেই। কাকাবাবু মুচকি হাসি দিয়ে উকিল কাকুকে বলল, তোকে মিথ্যা কথা কি করে বলি বল, তোর সাথে বাংলাদেশে কত মজা করেছি। আজ ও তুই আমার চোখের আর মনের দুটোর কথাই বুঝে নিয়েছিস। উকিল কাকু এবার একটু বেশি এক্সাইটেড হয়ে বলল, তাহলে আমি যা ভাবছি এটাই সত্যি। কাকাবাবু এবার নিজের বন্ধু সজলকে বলল, তোর কি মনে হয় আমি এত কাঁচা কাজ করতে পারি? কাল সব কোর্স কমপ্লিট করে ফেলেছি। উকিল কাকু বলল, কি বলছিস? তোর ভাইপো তো বাড়িতেই ছিল। কাকাবাবু হাসতে হাসতে বলল, আরে তুই আমাকে ভালো করেই চিনিস। বৌমাকে অনেক উপহার দিয়েছিলাম আর বৌমা আমার অনেক খেয়াল রেখেছে। উকিল কাকু এবার একটু মুখ ঘুরিয়ে রাগ দেখিয়ে বলল, তা তুই তো সবকিছু নিজের করে নিয়েছিস, আমার কথা ভাবলি না? কাকাবাবু বলল, তুইও আমার সাথে যোগ দিতে পারিস, তবে একটা শর্ত আছে। উকিল বাবু খুশি হয়ে বললেন, বল বল, কি শর্ত তোর আবার? কাকাবাবু বললেন, তুই এই বাড়ি জমি দলিলে একটা উইল করে রাখবি যে যতদিন আমি বেঁচে থাকব ততদিন যদি জোনাকি, মানে আমার বৌমা, আমার খেয়াল রাখে তবেই আমার মৃত্যুর পর এই বাড়ি জমি ওর নামে হবে, আর নয়তো কোনো ট্রাস্টে চলে যাবে। কাকাবাবুর কথায় উকিল কাকু একটা হাসি হেসে বলল, তুই এখনো বদলাসনি রে। সেই ছোটবেলা থেকে তোর মাথাটা দুষ্টুমিতে ভরে গেছে। ঠিক আছে, তোর কথা মতোই আমি দলিলে একটা উইল করে দেব, এবার তবে আমার কাজটা করে দে।
কাকাবাবু হেসে বলল, এটা এখন আমার কাছে জলভাত। তুই শুধু দোতলায় আমার বেডরুমে গিয়ে বসবি। আমি বৌমাকে পাঠাচ্ছি তোর কাছে বাড়ি আর জমি নিয়ে কথা বলার জন্য। কাকাবাবুর কথায় উকিল কাকু প্রথমে কাকাবাবুকে থ্যাংক ইউ জানালো, তারপর দোতলায় চলে গেল। এই সময় কাকাবাবু জোনাকিকে ডাক দিল, বৌমা বৌমা কোথায় তুমি? জোনাকি কিচেনে কি সব রান্না করছিল, কাকুর কথায় বাইরে এসে দেখল কাকাবাবু একা সোফায় বসে আছে। কাকাবাবু বলল, বৌমা দোতলায় চলো, উকিল বাবু বাড়ির কাগজ নিয়ে কি যেন বলবে। তারপর দুজনে দোতলায় চলে গেল। বাড়ি নিয়ে কথা বলতে বলতে কাকাবাবুর সামনে উকিল কাকু অদ্ভুত আচরণ করতে লাগল। জোনাকি অবাক হয়ে কাকাবাবুর দিকে তাকালে কাকাবাবু তখন জোনাকিকে বোঝানোর চেষ্টা করল। কাকাবাবুর কথায় একটু হলেও নরম হল জোনাকি, কিন্তু নিজের থেকে মানতে পারল না। আমি বাজার থেকে ফিরে যখন কলিং বেল চেপে দাঁড়িয়ে আছি দরজার পিছনে, কাকাবাবু তখন দরজাটা খুলে দিল। আমি কাকাবাবুকে দেখে একটু অবাকই হলাম, কেমন একটু অগোছালো চেহারা, আর চোখে মুখে একটা অন্যরকম চাহনি। দরজা খুলে কাকাবাবু আমায় ঘরে আসতে বলে দরজাটা আবার দিয়ে দিল। আমি ঘরে ঢুকে বাজারে জিনিসপত্র কিচেনে রেখে ও কাকাবাবুর জিনিসপত্র কাকাবাবুকে গুছিয়ে দিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। আশেপাশে কোথাও জোনাকিকে খুঁজে না পেয়ে কাকাবাবুকে জিজ্ঞাসা করলাম, আপনার বৌমা কোথায় গেছে? আমার উত্তরে কাকাবাবু বলল, বৌমা দোতলা রয়েছে। তোর কাকুর সাথে হয়তো গল্প জুড়ে দিয়েছে এতক্ষণে। সেই কখন একটু চা নিয়ে গিয়েছিল, তোর কাকু আবার মিনিটে মিনিটে চা খায় তো তাই। কাকাবাবু আবার বললে, এই তো ওরা এই আসলো বলে। তুই যা ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে, রোদের ভিতর এসে তোর কষ্ট হয়ে গেছে। আমি কাকাবাবু সহানুভূতিকে গ্রহণ করে নিয়ে নিজের ঘরে গিয়ে যখন আবার বারান্দার সোফায় এসে বসলাম তখনও উকিল কাকু আর জোনাকি নিচে নামেনি। আমি বললাম, যাই উপরে গিয়ে একটু দেখে আসি কিসের গল্প করছে ওরা। আমি সোফা ছেড়ে উঠে যেতে কাকাবাবু আমায় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা শেষ হলো না, এরই মধ্যে উকিল কাকু নিচে নামছিল। উকিল কাকুর অবস্থা প্রায় কাকাবাবুর মতোই, অগোছালো চুল, চোখগুলো ক্লান্তিতে ভরা আর মুখে হাসি। উকিল কাকু নিচে এসে আমাদের সাথে বসলেন। আর তারপর প্রায় 2 মিনিট পর জোনাকি নামল সিঁড়ি বেয়ে। জোনাকি এসে সোজা আমার কাছে বলল, কখন আসলে তুমি? আমি ওর উত্তরে বললাম, এই তো। তুমি এতক্ষণ উপরে কি করছিলে? আমার উত্তরের জোনাকি বলল, আরে উকিল কাকু তার গল্প শোনাচ্ছিলেন, তাই কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। যাই হোক, এরপরে সারাদিন কেটে গেল। রাতের বেলা খেতে খেতে কাকাবাবু আমাদের বললেন, কাল রাতে আমাদের দুজনকে উকিল কাকু উনার বাড়িতে নেমন্তন্ন করেছেন, বাড়িতে একটা ছোট অনুষ্ঠানের জন্য। ওনার নাতির জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে। সব তো আমি আর জোনাকি পার্টিতে খুব একটা বেশি যায় না, কিন্তু কাকাবাবু আদেশ করাতে আমরা না করতে পারলাম না। পার্টির কথা শুনে নাকি উকিল কাকুর কথা শুনে? জোনাকির চোখ দুটো জ্বলজ্বল করে উঠল, আর সাথে ওর চোখে মুখে এক খুশখুশে হাসির চিহ্ন দেখা গেল। কাকাবাবু আরও বললেন, উনি নাকি আর মাত্র 1 সপ্তাহ আছেন, তারপর তিনি আবার বাংলাদেশ ফিরে যাবেন। এই কথায় জোনাকির হাসিমুখটা আবার যেন একটু গম্ভীর হয়ে গেল। জোনাকি এখন কাকাবাবুর কথায় উঠছে বসছে, আর আমাকেও কাকাবাবু আর ওর মধ্যে ঘটে যাওয়া গল্পগুলো বলছে। পরদিন সারাদিন আমি অফিস থেকে ভাবতে লাগলাম রাতের বেলা কিভাবে সজল কাকুর বাড়ি যাব, আর সেখানে গিয়ে নাকি কোনো বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে। এসব বিষয়ে ভাবতে ভাবতে দিনটা কেটে গেল। সারাদিনে জোনাকি একবারের জন্য আমাকে ফোন করল না। এটাই বুঝলাম যে জোনাকি এখন মতো আছে কাকাবাবুর সাথে। সন্ধ্যের সময় অফিস ছেড়ে যখন বাড়িতে পৌঁছলাম তখন দেখি জোনাকি আর কাকাবাবু নিচের সোফায় আছে। সদর দরজা খোলা থাকাতে আমি ঘরে ঢুকে জোনাকিকে ডাকতে জোনাকি ঘর থেকে সাড়া দিল আর বলল, আমি ঘরে আছি, পার্টিতে যেতে হবে তো তুমিও রেডি হয়ে নাও। আমি 7-5 ভেবে বললাম, কাকাবাবু কোথায়? আমার উত্তরে জোনাকি বলল, কাকাবাবু ঘরেই আছেন, তুমি আসবে বলে সদর দরজাটা খোলা রেখেছিলাম। আমি আর কিছু কথা বাড়ালাম না, বাথরুমে ঢুকে নিজে ফ্রেশ হয়ে বেরোতেই দেখি ওরা দুজন, মানে আমার বউ আর কাকাবাবু ঘর থেকে বের হলেন। কাকাবাবু একটা সুন্দর পাঞ্জাবি আর ফতুয়া পরেছেন, আর জোনাকি পরেছে কাকাবাবুর দেওয়া কালো শাড়িটা। এই প্রথম জোনাকিকে কোনো বাইরে অনুষ্ঠানে এরকম সুন্দর পোশাক পরে যেতে দেখলাম। কাকাবাবু বলল, আজ আমার বন্ধুর বাড়িতে যাচ্ছ, তোমাকে ভালো দেখানোর দায়িত্বটা আজ আমার, তাই আমার মুখটা তুমি রেখো। কাকাবাবুর কথায় জোনাকি বলে উঠল, ঠিক আছে বাবা, আপনি যা বলবেন সেটাই আমি শুনব। এসব কথা বলতে বলতে আর শুনতে শুনতে আমিও ঘরে গিয়ে রেডি হয়ে নিলাম। তারপর 3 জনে আমার গাড়িতে করে রওনা দিলাম আঙ্কেলের বাড়িতে।
গাড়ির ড্রাইভার সিটে আমি ও অভ্যাস অনুযায়ী আমার পাশে সিটে জোনাকি বসতে গেলে কাকাবাবু বললেন, ও মা, হাওয়ায় তোমার চুলগুলো এলোমেলো হয়ে যাবে, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে, তুমি সামনে না বসে পিছনে এসে বসো। জোনাকি কোনো উত্তর না দিয়ে বাধ্য মেয়ের মতো পিছনের সিটে কাকাবাবুর পাশে বসল। আমি গাড়ি স্টার্ট দিয়ে আঙ্কেলের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার পাশে বেলুনে মোড়া গেট দেখে বুঝলাম আঙ্কেলের বাড়ি এসে গেছি। আমি আমার বুকে বললাম, এসে গেছি অনুষ্ঠান বাড়িতে। আমার কথা জেন পিছনে বসে থাকা কাকাবাবু আর জোনাকি দুজনে একটু চমকে গেল। ওরা হয়তো দুজন একটু অন্য জগতে চলে গিয়েছিল, যেটা আমার দেখা বা ধরা কোনটারই সাধ্য নেই। যাই হোক, ওদের দুজনকে নামিয়ে আমি গাড়ি পার্কিং করে একসাথে পার্টিতে ঢুকলাম। জানি জন্মদিনের পার্টি, তবুও বাচ্চাদের থেকে বড়দেরই বেশি চোখে আসলো। আঙ্কেলের একটাই ছেলে, সেও বাবার সাথেই কোর্টে কাজ করে। পার্টিতে প্রবেশ করতেই কাকু আমাদের দিকে এগিয়ে আসলেন হাসি নিয়ে। পার্টিতে প্রবেশ করতে পার্টির প্রায় সকল মানুষের চোখ জোনাকির দিকে। কাকু এগিয়ে এসে বললেন, এসেছো বৌমা তুমি, খুব খুশি হলাম তোমাকে দেখে। জোনাকি দেখলাম কাকাবাবুকে বলল, আরে এটা আর কি, আপনি বলেছেন আর আমি আসব না, এটা কি হতে পারে। এবার কাকু বলল, চলো তোমাকে আমার পরিবারের সবার সাথে মিলিয়ে দিই। এরপর আঙ্কেল প্রথমে উনার ছেলেকে, তারপর ওরা ছেলে বুকে আমাদের সাথে একে একে পরিচয় করিয়ে দিল। আর ছেলেটা একটু বোকা টাইপের হলেও বৌমাকে দেখে চালাক যদি বলেই মনে হলো। কেন জানি না, মনে হলো কাকাবাবুকে দেখে উনার বৌমা একটু মিষ্টি হাসিও দিল। এর মানেটা আমি পরে জেনেছিলাম যে মেয়েটির বাপের বাড়ি হলো বাংলাদেশ আর মেয়েটিকে পছন্দ করে কাকাবাবু আর আঙ্কেল দুজনেই। আঙ্কেল প্রায় 8 বছর থেকে বিপত্নিক, কিন্তু ওনার বৌমাকে দেখে মনে হল খুব প্রিয় এবং কাছের একজন। আঙ্কেলের বৌমা দেখলাম কাকাবাবুর কাছে এসে কাকাবাবুকে কোথায় যেন নিয়ে চলে গেল। এদিকে আঙ্কেল জোনাকিকে নিজের পরিবারের সাথে চেনা পরিচয় করাতে করাতে যেন কোথায় নিয়ে চলে গেল। আমি একা পার্টিতে দাঁড়িয়ে রইলাম আর অপেক্ষা করতে লাগলাম। পার্টিতে সকলের চোখের মণি হয়ে দাঁড়ালো আমার বউ। অবাক করার বিষয় এটাই যে জোনাকি আগেও এরকম অনেক অনুষ্ঠান অ্যাটেন্ড করলেও আগে সেভাবে লক্ষ্য করিনি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আমি রনি, বয়স 30 বছর, থাকি ঢাকায়, বছর 3 ধরে সুনামধন্য কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে আছি। ইঞ্জিনিয়ার বাবার বড় ছেলে হয়েও গ্রামে টাকা পয়সা পাঠাতে হয় না। বাবা বলে, আমি এখনো বেঁচে আছি, তুমি তোমার নিজের ভবিষ্যৎ গড়ে নাও। 3 বছর হলো ধুমধাম করে বাবা আমার বিয়ে দিয়েছে তার এক জুনিয়র কলিগের মেয়ের সাথে। বউ সাথী, বয়স বর্তমানে 24। দেখতে মোটামুটি ভালো, একেবারে খারাপ না। কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না। আমি আমার মামাতো বোন জুথিকে পছন্দ করতাম। মাকে চুপি চুপি তা বলতেই সরাসরি না করে দিল, আমি আমার আত্মীয় স্বজনের সাথে তোমার বিয়ে দিব না। মা প্লিজ, জুথিকে আমি অনেক ভালোবাসি। যাকে আমরা তোমার জন্য পছন্দ করেছি তাকেই বিয়ে করতে হবে। আর সাথীকে তো তুমি এখনো দেখোনি, কাল গিয়ে একবার দেখে এসো, দেখলে মনে হয় জুথিকে ভুলে যাবে। সামনে ডিগ্রি পরীক্ষা দিবে, আমরা চাই তার আগেই বিয়েটা হয়ে যাক। মানুষ পরীক্ষার জন্য বিয়ে পিছিয়ে দেয়, আর তোমরা কিনা আগে দিতে চাও। চাই, কারণ আমি তাকে গাইড করব। এত কথা বলো কেন? যা বলছি করো, আগে গিয়ে দেখে এসো, তারপর এ নিয়ে কথা বলবো। মার সাথে জোরাজোরি করে লাভ নেই দেখে পরের দিন দুজন বন্ধু নিয়ে কনে দেখতে গেলাম। বাবা কল করে তার কলিগকে আমাদের আসার কথা আগেই জানিয়ে রেখেছে। ভালোই আপ্যায়ন করল। কনে এলো, কি বুঝবো দেখে পার্লার থেকে সাজিয়ে এনে বসিয়ে দিয়েছে আমাদের সামনে। মনে মনে রাগ হলো তা দেখে। সাথীরা 3 বোন, ভাই নেই, সাথী সবার ছোট, বড় 2 বোনেরও বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পর সাথীকে নিয়ে যেতে তার মেজ বোন এলো। তাঁতের জামদানি শাড়ি পরা, খোলা চুলে। বয়স আর কত হবে, টেনে টুনে 28। কিন্তু দেখতে অনেক সুন্দরী, এমন মেয়ে সচরাচর দেখা যায় না। একটু সাজসজ্জা নেই, তারপরও মুখটা দেখলে মনে হয় ভীষণ মায়াবী, অসম্ভব কোমলতা, স্নিগ্ধতা খেলা করছে প্রতিটি কথায় কথায়। মনে মনে ভাবলাম, কনের সাথী না হয়ে যদি তার এই বোন হতো তাহলে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে যেতাম। বা এখনও যদি তা সম্ভব হয় তাতেও আমি রাজি, কিন্তু জানি তা হওয়ার নয়, কারণ সে বিবাহিতা, একটা বছর 3 মেয়ের মা। পরিচয় দিল সে, নাম রুজি। আমি উঠে দাঁড়িয়ে সালাম দিলাম। কয়েক মিনিট আলাপ হলো, জানলাম তার স্বামী ব্যবসা করে। নিজে ফুললি হাউস ওয়াইফ। বাড়ি কুমিল্লা, সেখানেই থাকে সবাই। হবু শ্বশুরের বাসা থেকে বেরিয়ে চা খেলাম, অনেকক্ষণ থেকে গলাটা শুকিয়ে যাচ্ছে। আমাকে আনমনা দেখে সাথের বন্ধুরা বারবার জানতে চাইল কি হয়েছে। কিছু না। কনে কি তোর পছন্দ হয়নি?
না তা না, আসলে তোরা তো জুথির কথা জানিস, কি যে করি বুঝে উঠতে পারছি না। আসল কথা হলো সাথীর মেজ বোনকে দেখার পর থেকে মাথায় আমার অন্য কিছু চলছে, মনে মন ভাবছি সাথীকে বিয়ে করলে আর কিছু না হোক তার তো কিছুটা কাছে যেতে পারবো, বলা তো যায় না, হয়তোবা রুজিকেও পেতে পারি। সম্পর্কে সে যদি বড় না হয়ে ছোট হতো তাহলে তা আরও সহজ হতো, এখন তা আরও কঠিন হয়ে যাবে। চেষ্টা তো চালিয়ে যাব, 15 বছর বয়স থেকে কম তো আর অভিজ্ঞতা হয়নি। হ্যাঁ, বড় আপুর জন্য আমি বিয়েতে মত দিব, ভুলে যাব মামাতো বোন জুথিকে, অনেক কিছু দিয়েছে সে আমাকে। এখন না হয় নতুন কাউকে বিয়ে করে তার ইচ্ছা পূরণ করুক, সেও নতুন কিছু পেল, আমিও নতুন কিছু পেলাম। এই রনি, এত কি ভাবছিস? না রে, কিছু না, বাবা মাকে তো কষ্ট দিতে পারবো না, তাই তাদের মুখের দিকে তাকিয়ে হলেও সাথীকে বিয়ে করতে হবে। তাই দোস্ত, সাথী কিন্তু শিক্ষিত মেয়ে, দেখতে ভালো, তোর সাথে মানাবে। ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন যখনই মেজো আপা রুজিকে দেখি, সব ভুলে শুধু তার দিকে তাকিয়ে থাকি। অসম সাজ দিয়েছে, চোখ ফেরাতে পারছি না। আপাও মাঝে মাঝে আমার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে। কিছুক্ষণ পর মেজো আপা বড় আপাকে নিয়ে এলো পরিচয় করিয়ে দিতে। আপাও অনেক সুন্দর, তবে স্বাস্থ্য একটু ভারী, নাম সারিকা, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তার 2 ছেলে 1 মেয়ে। স্বামী আর্মিতে চাকরি করে। সাথীও সংসারের সাথে সাথে লেখাপড়া চালিয়ে গেল। এদিকে আমি কয়েকবার শ্বশুর বাড়ি যাওয়া আসায় সবার সাথে ভালো সম্পর্ক তৈরি হলো। সবার মোবাইল নাম্বার আমার কাছে, আমারটাও সবার কাছে। 3 মাসের বিনা বেতনের ছুটি শেষ হয়ে গেলে চলে এলাম ঢাকায়, আবার সেই একঘেয়ামি জীবন, অফিস হোস্টেল আড্ডা। সাথী বারবার বলে তাকেও ঢাকা নিয়ে যেতে, আমিও তাই চাই, কিন্তু মা কিছুতেই পরীক্ষা শেষ না হলে আসতে দিবে না। মাসে 2 মাসে 1-2 দিনের ছুটি নিয়ে গিয়ে আবার ফিরে আসি। আপদে বিপদে সবাই খোঁজ খবর নেই। আমি শুধু বেশি বেশি রুজি আপার খোঁজ নিই, এমন কোনো দিন নেই যেদিন তার সাথে কথা হয় না। অনেক কথা হয়, তারপরও কথা আসল দিকে গড়ায় না, এত চালাক যে হুট করে কথার মোড় ঘুরিয়ে দেই। আমিও পিছু ছাড়িনি, দেখা যাক, সবাই বলে সবুরে মেওয়া ফলে। সাথীর পরীক্ষা শেষ হতেই তাকে ঢাকা নিয়ে চলে আসলাম, 2 রুমের ফ্ল্যাট নিলাম। 1 রুম ফাঁকাই থাকলো, সেটাও সুন্দর করে সাজিয়ে রাখলাম, কখনো যদি মেহমান আসে। 2 মাস পরেই সাথী বলে কি না আমি বাবা হতে যাচ্ছি।